হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছি যে অনেকে জয়েন করে ফেলেছে অলরেডি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস টুনাইট। আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা হবে। অ্যান্ড আই হ্যাভ রিসিভড আ লট অফ রিকোয়েস্ট ফ্রম ইয়োর পিয়ার্স ফর দিস পার্টিকুলার ক্লাস। এই ক্লাসটার জন্য আমি গত সপ্তাহে অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি। আপনাদের মধ্য থেকে অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমরা সেন্টেন্স স্ট্রাকচারের উপরে একটা ক্লাস চাই, যেখানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আসলে বিষয়টা একটু কমপ্লিকেটেড। কিভাবে আসলে মানে সেন্টেন্স স্ট্রাকচার বলতে আসলে আপনারা যেটা বোঝেন আর আমরা যেটা বুঝি, যারা আমরা পড়াই, আমাদের ডেফিনেশন এবং আন্ডারস্ট্যান্ডিংটা একটু আলাদা। তো বেশ কিছু রং কনসেপ্ট আছে যেগুলো আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে, এবং একই সাথে আমরা কিছু সেন্টেন্স স্ট্রাকচারও দেখবো আজকে, যেগুলো আমাদেরকে এক্সামে হেল্প করতে পারে। সো আপনাদের রিকোয়েস্টের আজকের ক্লাসটা, আমি টু বি অনেস্ট আপনাদের ক্লাসের মানে জাস্ট বিগিন করার আগেই বসে, বসে স্লাইডগুলো বানাচ্ছিলাম। অ্যান্ড আই ওয়াজ অলসো টকিং টু ওয়ান অফ মাই ডিয়ার মেন্টরস। সন্ধ্যায় মাগরিবের পরে চা খেতে, খেতে আই ওয়াজ ডিসকাসিং আপনাদের ক্লাসের ব্যাপারেই কথা হচ্ছিল। তো যার সাথে কথা বলছিলাম সে আমার চেয়েও অনেক সিনিয়র আইএলটিএস টিচার, এবং একসময় সে আমার আইএলটিএস এর টিচার ছিল। আজ থেকে প্রায় ১৩-১৪ বছর, অলমোস্ট এখন ১৪-১৫ বছর হয়ে গেছে। সে আমার আইএলটিএস এর টিচার ছিল একসময়। তো তার সাথে রেগুলার আমার যোগাযোগ আছে। একসাথে আমরা নামাজ পড়ি, চা নাস্তা খাই। আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই। তো চা খেতে, খেতে আমি জিজ্ঞাসা করতেছিলাম আরকি। আলোচনা করতেছিলাম যে আমাকে স্টুডেন্টরা অনেক রিকোয়েস্ট করতেছে যে সেন্টেন্স স্ট্রাকচার এর উপরে ক্লাস নেওয়ার জন্য। তাহলে কি আসলে মানে কি সেন্টেন্স স্ট্রাকচার স্টুডেন্টদেরকে দেখানো যায়? এবং আসলে সেন্টেন্স স্ট্রাকচার আমরা যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো ক্লাসে আলোচনা করব, এটা কতটুকু ইফেক্টিভ হবে আপনাদের জন্য? তো বেশ কিছু মানে ইন্টারেস্টিং ফ্যাক্টর, ইন্টারেস্টিং কথা তখন হয়েছে আলোচনায়। আমাদের একটা আলোচনা ছিল এরকম যে, যখন আমি একটা খুব ডিফিকাল্ট বা কমপ্লিকেটেড একটা সেন্টেন্স লিখি, সেই কমপ্লিকেটেড সেন্টেন্সটা আপনি কতটুকু রিপ্রোডাকশন করতে পারবেন? কতটুকু আপনি এটাকে আম রেপ্লিকেট করতে পারবেন? ইফ ইউ ক্যানট রিপ্রোডিউস অর রেপ্লিকেট হোয়াট আই হ্যাভ রিটেন, তাহলে কিন্তু লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। এটা নিয়ে আমরা একটা কথা বলছিলাম যে জিনিসগুলো স্টুডেন্টরা মনে করে যে এটা লেখার কারণে বা এটা করার কারণে আমি একটা ভালো স্কোর পাচ্ছি, ওই জিনিসটার কারণে কি হচ্ছে, তার স্কোর কিন্তু কমে যাচ্ছে। মানে আপনি যেটা ভাবতেছেন যে এইটার করার কারণে আমি বেশি স্কোর পেলাম বা বেশি স্কোর পাবো,
ওই কাজটা, ওই সেম কাজটা করার কারণে আপনার স্কোর কিন্তু কমে যেতে পারে। অ্যাপ্রোপ্রিয়েটলি বা অ্যাকুরেটলি যদি আপনি না করেন, কাজটা না করতে পারেন, তাহলে আপনার স্কোর এখানে ফল করতে পারে। সো বেস্ট ওয়ে কি? হোয়াট ইস দ্য বেস্ট ওয়ে? আমি আজকে আপনাদেরকে ব্যান্ড ডেসক্রিপশন বা ব্যান্ড স্কোর মার্কার যেটা আছে, এই মার্কার গুলো আগে দেখাবো। কিভাবে এক্সামিনার আপনাকে ব্যান্ড 8 দিচ্ছে? ব্যান্ড 8 দেওয়ার ক্ষেত্রে প্রিরিকুইজিট গুলো কি আসলে? কোন জিনিসগুলোর উপরে ফোকাস করে আমি আপনাকে ব্যান্ড স্কোর দিচ্ছি? এটা আমরা ক্লাসের শুরুতেই ১ম এ দেখাবো। তো সবচেয়ে বেস্ট ওয়ে টু গেট আ গুড স্কোর, যদি আপনি বলেন যে 7, 7.5 বেশ রেসপেক্টেবল একটা স্কোর। যদি আপনি 7 পেতে চান, you want to get 7, the best approach is to play it safe. Do not try to write lengthy, complicated sentences. Do not take risks, unnecessary risks. মনে রাখবেন, if you write a long sentence, a complex sentence, a complicated sentence, and that particular sentence is grammatically compromised, meaning that the sentence is not grammatically correct, you are not getting any benefits. You are not getting rewarded for your attempt. অলিম্পিকে যারা অংশগ্রহণ করে সবাই তো পুরস্কার পায় না, তাই না? অলিম্পিকে মাত্র ৩ টা পুরস্কার আছে। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। দ্যাটস ইট। এছাড়া কিন্তু আর কোন পুরস্কার নাই। সান্ত্বনা পুরস্কার বলতে কোন পুরস্কার অলিম্পিকে নাই। সো আপনি যদি একটা সেন্টেন্স স্ট্রাকচার লেখেন, একটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার লেখেন, if that particular sentence structure is grammatically accurate, then fine, আপনি এটার জন্য নাম্বার পাচ্ছেন। You are getting a good band score. কিন্তু যদি সেটা গ্রামাটিক্যালি ভুল হয়, তাহলে কিন্তু আপনার স্কোর দ্রুত ফল করবে। এ কারণে সবাইকে আমি ক্লাসের শুরুতেই এটা বলব যে আপনাদের সবার টার্গেট হবে আপনি যে সেন্টেন্সটা লিখতেছেন সেই সেন্টেন্সটা অ্যাকুরেটলি লেখেন। সেন্টেন্সটা কঠিন হতে হবে না, ডিফিকাল্ট হতে হবে না, বাট সেন্টেন্সটা অ্যাকুরেট হতে হবে। নিডস টু বি কারেক্ট। রাইট? সো এই কথাটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। সাম ইউজফুল সেন্টেন্স স্ট্রাকচারস। অলরাইট? কিছু ইউজফুল সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো IELTS এর রাইটিং এ আমরা কাজে লাগাতে পারবো। তো ১ম এই যে জিনিসটা এখানে আমি লিখেছি সেটা হলো, হাউ অ্যাম আই গেটিং ইভালুয়েটেড? আমি কিভাবে ইভালুয়েটেড হচ্ছি? আমাকে নাম্বারটা কিভাবে দেওয়া হচ্ছে? কিভাবে আমাকে নাম্বার দেওয়া হচ্ছে? ৪ টা মার্কিং ক্যাটেগরি আছে। There are 4 মার্কিং ক্যাটেগরিজ। খুবই গুরুত্বপূর্ণ। These are called মার্কার্স। এগুলোকে আমরা কি বলি? মার্কার বলি। ৪ টা জিনিসের উপর ভিত্তি করে আমাকে নাম্বার দেওয়া হয়। এই নাম্বারগুলোর মধ্যে একটা হচ্ছে টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স জিনিসটা কি? টাস্ক রেসপন্স মানে হলো যে আপনাকে যে টাস্কটা দেওয়া হয়েছে, আমরা জানি যে রাইটিং এ আমাদের ২ টো টাস্ক থাকে, তাই না? একটা হচ্ছে টাস্ক 1, আরেকটা হচ্ছে টাস্ক 2। টাস্ক 1 এবং টাস্ক 2, ২ টো টাস্ক থাকে। তো ২ টা টাস্কের মধ্যে যদি আপনি একাডেমিক স্টুডেন্ট হন, তাহলে টাস্ক 1 এ আপনাকে ডায়াগ্রাম অথবা গ্রাফ এনালাইসিস করতে হবে। ফর এক্সাম্পল আপনার সিলেবাসে আছে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবল, এগুলো হচ্ছে চার্টস। ডায়াগ্রামের মধ্যে আছে ম্যাপ, ফ্লো চার্ট, ফ্লো চার্টের মধ্যে আছে মেশিন ডায়াগ্রাম, প্রসেস ডায়াগ্রাম। ৬ টা বা ৭ টা টপিক আছে আপনাদের টাস্ক 1 এ যারা একাডেমিক স্টুডেন্ট। যারা জিটি স্টুডেন্ট তাদের জন্য আছে ফরমাল লেটার, ইনফরমাল লেটার এবং সেমি ফরমাল লেটার, দ্যাট ইস ফর টাস্ক 1। তো টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্সটা কি? আপনাকে যখন আমি একটা ফরমাল লেটার লিখতে বলেছি, তাহলে ফরমাল লেটারের একটা টোন আছে। ফরমাল লেটার লেখার একটা ফরম্যাট আছে, তাই না? কিছু নিয়ম নীতি আছে। ফর এক্সাম্পল আপনি কোন অ্যাড্রেস লিখবেন না, আপনি কোন ডেট দিবেন না। আপনি সবকিছু লেফট মার্জিন থেকে অ্যালাইন করে লিখবেন। কয়টা প্যারাগ্রাফ করবেন, কোথায় স্পেস দিতে হবে, এরকম কিছু নিয়ম নীতি আছে। এগুলো যদি আপনি ফলো করে লেখেন এবং আপনাকে যে বিষয়টা সম্পর্কে
লেটার লিখতে বলেছে, তার লেটারের সাথে কি থাকে? ২ টা বা ৩ টা বুলেট পয়েন্ট থাকে। কখনো ৩ টা, কখনো ৪ টা বুলেট পয়েন্টস থাকে। তো ওই প্রশ্নটার আনসার আপনি করেছেন কিনা? যখন আপনি লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবল বা ফ্লো ডায়াগ্রাম এগুলো ক্লাসে দেখবেন, করবেন। ওখানেও একটা কি থাকবে? একটা ইনস্ট্রাকশন থাকবে। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়্যার রেলেভেন্ট। এই যে ইনস্ট্রাকশনটা যদি আপনি ফলো করেন, if you write a summary, if you can report the main features and if you can show relevant comparisons, then your task response is complete and you get the mark for that. টাস্ক রেসপন্সের নাম্বারটা আপনি তখন পেয়ে যাচ্ছেন। টাস্ক রেসপন্সে 25% স্কোর। সেকেন্ড যেটা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, যেটা নিয়ে আমরা আজকে কথা বলব। দিস ইজ আওয়ার ডিসকাশন। এখন দেখেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এখানে কিন্তু ২ টা পার্ট। একটা হচ্ছে রেঞ্জ, দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? একটা হচ্ছে রেঞ্জ, আরেকটা হচ্ছে অ্যাকুরেসি। দুটাই কিন্তু লাগবে। আমরা আজকে যেটা নিয়ে ফোকাস দিব সেটা হচ্ছে রেঞ্জ। আমরা রেঞ্জ নিয়ে কথা বলতেছি। মানে কিরকম সেন্টেন্স স্ট্রাকচার, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারের যে আলোচনা, এটা হলো আমার রেঞ্জ, গ্রামারের রেঞ্জটা দেখাবে। কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে অ্যাকুরেসি। আপনি যেই সেন্টেন্সই লেখেন, যত সুন্দর সেন্টেন্সই আপনি লেখার চেষ্টা করেন, সেটা যদি অ্যাকুরেট না হয়, এটার কোনো ভ্যালু নাই। 0, অ্যাবসোলিউটলি নো ভ্যালু। কোনো মিনিং নাই। যদি আপনার রেঞ্জ অনেক ভালো, আপনি হরেক রকমের সেন্টেন্স লিখেছেন এবং হরেক রকমের সেন্টেন্সে হরেক রকমের ভুল করেছেন, তাহলে কিন্তু there is no benefit for that. কোনো বেনিফিট নাই। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি এই দুটো মিলে আমাকে 25% স্কোর দেওয়া হবে। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সেস মানে কি? লেক্সিক্যাল রিসোর্সেস মানে হচ্ছে ভোকাবুলারির ব্যবহার। রাইট? ভোকাবুলারির ব্যবহার। শব্দের চয়ন, আপনি কতটুকু সুন্দর শব্দ, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ চুজ করতে পেরেছেন। এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস। এবং এই ভোকাবুলারির ক্ষেত্রে আমরা কনটেক্সটটাকে খুব গুরুত্ব দিই। কনটেক্সট মানে কি? কনটেক্সট মানে হচ্ছে প্রসঙ্গ, প্রাসঙ্গিক। যখন একটা টপিকে আমরা লিখি, when you write something on a particular topic, we might use a few vocabulary that is related to that topic. ওই টপিকের সাথে রিলেটেড কিছু শব্দ আমাদের মাথায় আসে। ফর এক্সাম্পল, আমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখছি, তাহলে আমার মাথায় আসতে পারে কার্বন ফুটপ্রিন্ট, আমার মাথায় আসতে পারে গ্রিন হাউস গ্যাস, আমার মাথায় আসতে পারে এনভায়রনমেন্টাল পলিউশন, আমার মাথায় আসতে পারে কলাপস অফ ইকোসিস্টেম, আমার মাথায় আসতে পারে বায়োডাইভার্সিটি, ডিফরেস্টেশন, ডেজার্টিফিকেশন। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে রিলেটেড অনেক কিছু, অনেক শব্দ আমার মাথায় আসতে পারে। সি লেভেল রাইজিং, তাই না? ফসিল ফুয়েল, এরকম। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমার গ্লোবাল ওয়ার্মিং টপিকটার সাথে রিলেটেড শব্দ, কনটেক্সটটা মিলতেছে। দিস ইজ আ সাইন অফ এ গুড, আ সিজনড রাইটার, দ্যাট he or she may decide to use words or vocabulary that are more appropriately and contextually correct for the essay or the question. This is lexical resources. Lexical resources does not mean that you have to know a lot of words. Lexical resources refers to your capacity. It refers to your capacity to use the words that you know very well in the right context, in the right tone, in the right place. So lexical resources or vocabulary is another 25% of the total score. আপনাকে কিন্তু আমি শুধু গ্রামারের রেঞ্জের উপরে কি দিচ্ছি না, স্কোরটা দিচ্ছি না। আমি আপনাকে টাস্ক রেসপন্সের উপরে নাম্বার দিচ্ছি 25%। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি দুটা মিলিয়ে দিচ্ছি 25%। তার মানে ধরেন রেঞ্জে 12.5, অ্যাকুরেসিতে 12.5। ওকে? ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এভাবে চিন্তা করেন। লেক্সিক্যাল রিসোর্সেস অ্যানাদার 25%। অ্যান্ড ফাইনালি
Coherence and cohesion. What is coherence and cohesion? Coherence means how well thought, how well organized your answer is. Unity. Okay? Coherence মানে হলো unity. Right? Cohesion. What is cohesion? Cohesion মানে হচ্ছে linking word or link. Unity and link. Coherence and cohesion. The coherence মানে হলো যে আপনি যখন একটা এসে লিখতেছেন, আপনার যে আইডিয়াগুলো আছে, যে আইডিয়াগুলো আমরা টাস্ক 2 তে লিখতেছি, ব্রেইন স্টর্মিং করে যেগুলো আমরা বের করতেছি, এগুলো কতটুকু রেলিভেন্ট হয়েছে, কতটুকু গুছানো হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আর কোহেশন মানে হচ্ছে লিঙ্ক। আমরা যেসব ট্রানজিশনাল ওয়ার্ডস ব্যবহার করতেছি বা ট্রানজিশনাল ফ্রেজেস ব্যবহার করতেছি, সেই ট্রানজিশনাল ফ্রেজেস গুলো, ট্রানজিশনাল ওয়ার্ড গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার হচ্ছে কিনা, দ্যাট ইজ কোহেশন। তো কোহেরেন্সে 12.5%, কোহেশনে 12.5%, 25%। চারটা পয়েন্ট আছে, এই 4 25 100, 100% স্কোর টোটাল। এই যে ব্যাখ্যাটা আপনাদেরকে দিলাম, কেন দিলাম? এই ব্যাখ্যাটা আপনাদেরকে দিলাম এই কারণে যে আপনারা বিভিন্ন সময়, এবং আমি নিজে এটা দেখেছি বলে আপনাদেরকে বলছি, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ফেসবুকে, ইউটিউবে বা কোচিংয়ে, বিভিন্ন জায়গায় কিছু আইএলটিএস ট্রেনার আছে বা বিভিন্ন জায়গাতে স্পোকেন টিচার আছে যারা রাইটিং পড়ায়। তারা এই ধরনের কথা বলে যে, এই দেখেন এই বাক্যটা লিখলেই আপনি 8.5 পাবেন। এই শব্দটা লিখলে 8.5, এই শব্দটা লিখলে পাবেন 6, আর এই শব্দটা লিখলে পাবেন 7। এরকম কি করে? ওভার সিম্পলিফাই করে ফেলে বিষয়টাকে। এই সেন্টেন্স স্ট্রাকচারটা লিখলে আপনি 8 পাবেন। এই শব্দটা লিখলে আপনি 8 পাবেন। এটা একটা ব্যান্ড 8 স্ট্যান্ডার্ডের ওয়ার্ড। আসলে আপনি অনেক ভালো একটা শব্দ, যেটা খুব হাই ফ্রিকোয়েন্সি বা খুব আনকমন বা খুব কনটেক্সচুয়ালি কারেক্ট একটা শব্দ, সেই শব্দটাও যদি আপনি ভুল জায়গায় ব্যবহার করেন, আপনি কিন্তু ভালো স্কোর পাবেন না। র‍্যান্ডমলি একটা বাক্যের স্ট্রাকচার লিখলেই আমি সেখানে 8, 8.5 পাবো না। ওভারঅল আমার এই 4 টা জিনিস, আমার যদি গ্রামারের রেঞ্জ খুব ভালো হয়, অ্যাকুরেসি ভালো থাকে, কিন্তু আমার যদি টাস্ক রেসপন্স প্রপার না হয়, আমার যদি লেক্সিক্যাল রিসোর্সেস দুর্বল হয়, আমার যদি কোহেশন ভালো না হয়, কোহেরেন্স খারাপ হয়, তাহলে আমি কখনোই 8 পাবো না। আমাকে শুধু একটা জিনিস দেখে কি দিয়ে দিবে না? নাম্বার দিয়ে দিবে না। তাই না? সবকিছু মিলিয়ে কম্প্রিহেন্সিভ একটা স্কোরিং করা হচ্ছে। এই কারণে আপনারা সেন্টেন্স স্ট্রাকচারের উপরে ফোকাস করবেন, গ্রামার শিখবেন, সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন, ভোকাবুলারি শিখবেন। কিন্তু কখনো এরকম মনে করবেন না যে একটা সেন্টেন্স স্ট্রাকচার বা একটা শব্দ এগুলো আপনাকে করে নিয়ে যাবে। এটা কখনো হবে না। এখন দেখেন, ব্যান্ড 8 পেতে হলে টাস্ক রেসপন্স কি হতে হবে দেখেন। এটা হচ্ছে সরাসরি এক্সামিনারদের পয়েন্টস। এটা কিন্তু আমার লেখা না। মানে এখানে এখন আমি যেটা দেখাচ্ছি, দিস ইস ডিরেক্টলি এক্সামিনাররা যেটা বলে দিছে ইনস্ট্রাকশন। এটা নাসিফ স্যারের লেখা না। এটা সরাসরি ব্রিটিশ কাউন্সিল আইডিপি থেকে পাবলিশ করা। আইএলটিএস এর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা ফর্মুলা যে টাস্ক রেসপন্সে 8 পেতে হলে আপনাকে এই কাজটুকু করতে হবে। অলরাইট? সেটা ভালোভাবে আপনারা খেয়াল করেন কি লেখা আছে। কেমব্রিজ ইউনিভার্সিটি বলেছে যে যদি আপনি টাস্ক রেসপন্সে ব্যান্ড 8 পেতে চান, ব্যান্ড স্কোর যদি 8 পেতে চান, টাস্ক রেসপন্সে কি করতে হবে? The task is appropriately and sufficiently addressed. Appropriately এবং sufficiently. তাহলে আপনাকে যে কাজটা করতে বলেছে, আপনাকে একটা এসে লিখতে বলেছে। কি ধরনের এসে লিখতে বলেছে? টাস্ক 2, তাই না? টাস্ক 2 তে আপনাকে একটা এসে লিখতে বলেছে। কি ধরনের এসে লিখতে বলেছে? ধরেন স্ট্রং অপিনিয়ন এসে লিখতে বলেছে। স্ট্রং অপিনিয়ন এসে। ওকে? তাহলে এই যে স্ট্রং অপিনিয়ন এসেটা আমি লিখব, এই স্ট্রং অপিনিয়ন এসেতে আমার টোনটা কেমন হবে? What would be my tone? আমাকে ক্লিয়ারলি বলে দিতে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট একটা টোন ব্যবহার করতে হবে। ক্লিয়ারলি আমার মতামতটা দিয়ে দিতে হবে ইন্ট্রোডাকশনে। সাফিশিয়েন্টলি অ্যাড্রেসড এবং মিনিমাম আমাকে 250 ওয়ার্ড লিখতে হবে। মিনিমাম। সাফিশিয়েন্ট মানে হলো মিনিমাম 250 ওয়ার্ড আমাকে লিখতে হবে। প্রথম কাজ। দ্বিতীয় কথা কি বলেছে?
A clear, well-developed position is presented in response to the question. Clear এবং well-developed. আমরা যে আইডিয়াগুলোকে ব্রেইনস্টর্ম করে বের করেছি, সেই আইডিয়াটাকে পরিষ্কারভাবে এবং বিস্তারিতভাবে, well-developed মানে বিস্তারিতভাবে লিখতে হবে। আইডিয়াটার পরে আমাকে সাপোর্ট লিখতে হবে। সেই সাপোর্টটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। আমার হাতের লেখা পড়তে পারছেন তো? এবং আমাকে একটা প্রপার এক্সাম্পল দিতে হবে। অনলি দেন এই যে ৪ টা কাজ যখন আমি করব তখন সেটা আমার কি হলো? একটা ওয়েল ডেভেলপড পজিশন তৈরি হলো। যে আইডিয়াগুলো আমি লিখব, সেই আইডিয়াগুলো রেলেভেন্ট হতে হবে, ওয়েল এক্সটেন্ডেড হতে হবে, সাপোর্টেড হতে হবে। সাপোর্টেড হতে হবে, ওয়েল এক্সটেন্ডেড হতে হবে, রেলেভেন্ট হতে হবে। There may be occasional omissions or lapses in content. Omission বা ল্যাপস মানে হচ্ছে ফাঁক থাকা, দুর্বলতা থাকা, গ্যাপ থাকা। হতে পারে যে মাঝে, মাঝে লেখার মধ্যে occasionally আপনার কিছু, কিছু জায়গায় কি হয়ে গেছে? গ্যাপ রয়ে গেছে। কথাটাকে আপনি প্রপারলি এক্সপ্লেইন করেন নাই বা এক্সপ্লেনেশন দেন নাই, সাপোর্ট দেন নাই। Occasionally, not in every aspect. Occasionally, হঠাৎ করে একটা। তাহলে এটা হচ্ছে ব্যান্ড 8 স্কোর পাওয়ার জন্য টাস্ক রেসপন্সের রিকোয়ারমেন্ট। আইডিয়াগুলো ওয়েল অর্গানাইজড হতে হবে, রেলেভেন্ট হতে হবে, সাপোর্টেড হতে হবে এবং আমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি এবং সাফিসিয়েন্টলি অ্যাড্রেস করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট মানে হলো টোনটা ঠিক রাখতে হবে। ইউ নিড টু মেনশন দ্য টোন, ইউ নিড টু ইউজ দ্য প্রপার টোন। স্ট্রং অপিনিয়ন এসে স্ট্রং অপিনিয়নের যে টোন আছে ইন্ট্রোডাকশনে ক্লিয়ারলি বলে দেওয়া এবং পরবর্তীতে পুরো এসেতে আমার নিজের মতামতটাকে বারবার পাবলিশ করার চেষ্টা করা, কনক্লুশনে গিয়ে সেটাকে আবার রিইটারেট করা। দিস ইজ দ্য টোন। প্রত্যেকটা টপিকে, এটা শুধু এসের জন্য না কিন্তু, ফর্মাল এসেতেও কি আছে? একটা টোন আছে। যখন আমরা গ্রাফ করব, গ্রাফের মধ্যেও দেখবেন যে সেম আমরা টোন পাচ্ছি। যখন আমরা লেটার করব, লেটারের মধ্যেও আপনারা দেখবেন যে সেম একটা টোন পাবেন। ওই প্রপার টোনটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি টাস্কটাকে অ্যাড্রেস করা। টাস্ক রেসপন্সের পরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, তাই না? গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, তাই না? ২ নাম্বারটা গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এখানে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি লিখতে ভুলে গেছি। তাহলে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। A wide range of structures is flexibly and accurately used. খেয়াল করেন। এটা হচ্ছে grammatical range and accuracy. তাহলে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসির মধ্যে প্রথম যে কথাটা তারা বলেছে সেটা হলো wide range of structures. Wide range মানে different types of. Wide range মানে কি? Different types. বিভিন্ন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার দিতে হবে flexibly and accurately. ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। তার মানে যেকোনো পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন। ধরেন আপনি প্যাসিভ ভয়েস লিখতে চান, প্যাসিভ ভয়েস লিখতে পারেন। কিন্তু আপনি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই প্যাসিভ পারেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ করতে পারেন না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ করতে পারেন না, পারফেক্টেডটা তো পারেনই না। তার মানে আপনার এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি নাই। আপনি শুধু রাইস ইজ ইটেন বাই মি এতটুকুই পারেন। এটা কিন্তু প্যাসিভ ভয়েস পারা বলে না। প্যাসিভ ভয়েস পারা মানে হলো যে আমি প্যাসিভ ভয়েস আপনি যেকোনো টেন্সে দেন, যেকোনো সেন্টেন্স দেন, সেটাতে যদি প্যাসিভ ভয়েস করার সুযোগ থাকে আমি প্যাসিভ ভয়েস করতে পারবো। এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমি একটা কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার পারি, তার মানে যেকোনো সেন্টেন্সই দেন না কেন, যেকোনো কনটেক্সট দেন না কেন, আমি ওই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ব্যবহার করে কথাটাকে বলতে পারবো। দিস ইজ কল্ড ফ্লেক্সিবিলিটি। সেকেন্ড যে কথাটা বলেছে যে দ্য মেজরিটি অফ দ্য সেন্টেন্সেস আর এরর ফ্রি। খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম। এরর ফ্রি লিখতে হবে অ্যান্ড পাংচুয়েশন ইজ ওয়েল ম্যানেজ। পাংচুয়েশন মানে হচ্ছে দাঁড়ি, কমা, ফুল স্টপ।
সেমিকোলন, হাইফেন এগুলো। তাহলে এরর ফ্রি লেখা এবং এখানে যে কথাটা বলেছে যে মেজরিটি অফ দ্য সেন্টেন্সেস আর এরর ফ্রি। আপনার যদি ১০ টা সেন্টেন্স লেখেন, ১০ টা সেন্টেন্সের মধ্যে যদি আমি ৮ টা সেন্টেন্সকে এরর ফ্রি পাই, তাহলে আপনি ভালো স্কোর পাবেন। প্রত্যেকটা সেন্টেন্সে যদি আমার কলমের দাগ পড়ে যায়, তাহলে আপনি কখনোই ভালো স্কোর পাবেন না। ভালো মানে হচ্ছে আপনি ৬ মেক্সিমাম এরকম পাবেন ৬, ৬.৫ যদি মানে কিছুটা ভালো লিখতে পারেন আর। ৭, ৭.৫ এ যেতে পারবেন না। এরর ফ্রি লিখতে হবে। ইউ নিড টু রাইট এরর ফ্রি। হোয়াটএভার ইউ রাইট, ইট নিডস টু বি অ্যাকুরেট। Occasional non-systematic errors and inappropriacies occur. হয়তো আপনার কিছু occasional non-systematic ভুল হয়েছে বাট হ্যাভ মিনিমাল ইমপ্যাক্ট অন কমিউনিকেশন। এটার কারণে এমন না যে এমন ভুল করেছেন যেটার কারণে সেন্টেন্স পড়ে বোঝাই যাচ্ছে না। এরকম না। সেন্টেন্স বোঝা যাচ্ছে। I can understand what you are trying to say বাট কিছু inaccuracies চলে আসছে। কিছু ভুল হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসির জন্য তাদের চাহিদা যদি আপনি ব্যান্ড 8 পেতে চান। এখন দেখেন লেক্সিক্যাল রিসোর্স এর ক্ষেত্রে ওরা কি বলেছে? লেক্সিক্যাল রিসোর্স এর ক্ষেত্রে বলেছে যে রিসোর্স a wide resource is fluently and flexibly used. A wide resource is fluently and flexibly used to convey precise meaning. Precise শব্দটার মানে কি? What does it mean? Precise. সুস্পষ্ট, সুনির্দিষ্ট। সুস্পষ্ট বা সুনির্দিষ্ট মিনিং। তাহলে খেয়াল করেন ফ্লুয়েন্টলি শব্দ ইউজ করেছেন, ফ্লেক্সিবলি ইউজ করেছেন এবং কনভে মানে একটা প্রেসাইজ মিনিং বুঝাতে পেরেছেন। একটা শব্দের কি থাকে? শব্দের একটা ক্যারেক্টার থাকে। A particular word has its own character. তো এই যে ক্যারেক্টারটা সেটা আপনি ধরতে পেরেছেন। ফর এক্সাম্পল আপনি বলতে চাচ্ছেন যে ইউ আর ট্রাইং টু সে যে একটা গ্লাস ভেঙে গেছে। একটা কাঁচের গ্লাস দিয়ে আপনি পানি খাচ্ছিলেন, সেই গ্লাসটা ভেঙে গেছে। আপনি বলতে পারেন যে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন অথবা I broke the glass বলতে পারেন। বাট আপনি যদি বলেন যে দ্য গ্লাস স্লিপড অফ মাই হ্যান্ড অ্যান্ড shattered on the ground, যখন আপনি এটা বলছেন তখন আপনার মিনিংটা আরো বেশি প্রিসাইজ হচ্ছে, তাই না? গ্লাসটা আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। দ্য গ্লাস slipped off of my hand and shattered on the ground. Shattered মানে ভেঙে চুরমার হয়ে যাওয়া। তাহলে এই যে শব্দটা আপনি ইউজ করলেন shattered, slipped off of my hand. This is more precise. আপনি কল্পনা করতে পারতেছেন। You can imagine what happened. You can visualize what is happening. That is the precise meaning. Band 8 পেতে হলে আপনাকে সেই জিনিসটাই করতে হবে। নেক্সট যে কথাটা বলেছে there is skillful use of vocabulary and idiomatic items when appropriate. Idiomatic item ইউজ করব কখন? যখন সেটা appropriate. Despite occasional inaccuracies in word choice and collocation. Collocation এবং word choice এ হয়তো আপনার occasional সব জায়গায় তারা এই কথাটা বলেছে যে occasional ভুল হতে পারে। occasional ভুল হতে পারে। কিন্তু সেটা কি হবে না? রেগুলার হবে না। তাই না? কন্টিনিউয়াস হবে না। যে এরকম না যে প্রত্যেকটা সেন্টেন্সে এই ভুলটা হয়েছে। occasional inaccuracy থাকতে পারে। আপনি খুব স্কিলফুলি ভোকাবুলারি ব্যবহার করেছেন। occasional errors in spelling. এই যে স্পেলিং নিয়েও অনেকে প্রশ্ন করে। স্পেলিং এর এররটা যদি occasional হয় মানে হচ্ছে মাঝে, মাঝে ২-১ টা বানান ভুল হয়েছে। বা ওয়ার্ড ফরমেশন এ ২-১ টা জায়গায় ভুল হয়েছে তাহলে এটা মিনিমাল ইমপ্যাক্ট ফেলবে কমিউনিকেশনে এবং এটার জন্য আপনার কোনো পেনাল্টি হবে না। আপনি কোনো স্কোর হারাবেন না। হাউএভার if it is a common or repetitive process যে আপনি প্রত্যেকটা বাক্যেই ১টা-২টা শব্দের বানান ভুল করতেছেন বা খুব কমন বানানগুলো আপনি পারতেছেন না। অনেক বেশি বানান ভুলের কারণে আমি বাক্যের অর্থই বুঝতে পারতেছি না। তাহলে কিন্তু আপনি স্কোর কমে যাবে। অকেশনাল যদি হয়, পুরো এসেতে ৩০০ ওয়ার্ড লিখেছেন সেখানে ২টা-৪টা ভুল হইছে বানান, সেটা আপনার ওভারঅল স্কোরে কোনো ইমপ্যাক্ট ফেলবে না। কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স অ্যান্ড কোহেশন এর জন্য যে কথাটা ওরা বলেছে যে দ্য মেসেজ ক্যান বি ফলোড উইথ ইজ। আপনি যা বলতে চাচ্ছেন আপনার
যে মেসেজটা আপনি দিতে চাচ্ছেন, সেটা আমি খুব সহজেই কি করতে পারছি, বুঝতে পারছি। ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস আর লজিক্যালি সিকোয়েন্সড। আপনার আইডিয়াগুলো লজিক্যালি গুছানো। কোহেশন ইজ ওয়েল ম্যানেজড। লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনি প্রপারলি ম্যানেজ করেছেন। এগেন, অকেশনাল ভুল, lapses in coherence and cohesion may occur. Paraphrasing is used sufficiently and appropriately. Paraphrasing এর উপরে আমরা আলাদা করে ডিসকাস করেছিলাম। প্যারাফ্রেজিংটা আমরা সাফিসিয়েন্টলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পেরেছি। এইটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। তাহলে দেখেন ব্যান্ড 8 পাওয়ার জন্য আমার কিন্তু অনেকগুলো শর্ত। এই সবগুলো শর্তের মধ্যে গ্রামাটিক্যাল রেঞ্জ হচ্ছে খুবই ছোট একটা শর্ত। গ্রামাটিক্যাল রেঞ্জ হলো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির একটা অংশ শুধু। ওকে? এই ব্যাখ্যাটা আপনাদেরকে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কোন, কোন পয়েন্টে ইমপ্রুভমেন্ট আনতে হবে। টাস্ক রেসপন্সে কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে। আমাকে আইডিয়াগুলো ওয়েল ইলাবোরেট করতে হবে, ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে, সাপোর্ট দিতে হবে। আইডিয়াগুলো লজিক্যাল হতে হবে। আইডিয়াগুলোকে আম কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সাজাতে হবে। ভোকাবুলারি যখন দিচ্ছি সেটা প্রিসাইজ মিনিং দিতে হবে। যখন আমি কোহেরেন্স অ্যান্ড কোহেশন ইউজ করতেছি তখন ওয়েল অর্গানাইজড হতে হবে আমার আইডিয়াটা। গ্রামার যখন ইউজ করতেছি ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার লাগবে, অ্যাকুরেটলি ইউজ করতে হবে। ইডিওম্যাটিক ফ্রেজ ইউজ করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। অকেশনাল বানান ভুল, অকেশনাল গ্রামার ল্যাপস, প্রত্যেকটা জায়গাতে অকেশনাল কিছু ভুল থাকবে। কিন্তু মেজরিটি অফ দ্য সেন্টেন্সেস শুড বি এরর ফ্রি। মেজরিটি সেন্টেন্স কি হতে হবে? এরর ফ্রি হতে হবে। নাও আপনাদেরকে একটা সাবধানতা দিয়েছি এখানে যে কোনো একটা শব্দ, একটা বাক্য, একটা ফ্রেজ, একটা ইডিয়াম লিখলেই ভালো স্কোর দিয়ে দিবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। Unfortunately, this is what is happening everywhere. People are getting scammed. যে এইখানে আমি এই সেন্টেন্স স্ট্রাকচার দিব, আমার এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো লিখলে আপনি ভালো স্কোর পাবেন। This is absolutely a wrong concept. You cannot get a very good score just by using a few sentence structures. Every single factor that we have discussed until now in today's class, you have to achieve those markers. Only then you will be able to get band 8 out of 9. Okay? Now we're going to dive in to the grammatical range. Grammatical range নিয়ে কথা বলবো। Grammatical range নিয়ে কথা বললে আসলে এটা that it itself, this itself will become another course. There are so many things we can discuss, right? Grammar তো কোনো শেষ নাই। বাট আমি এখানে অল্প কিছু জিনিসকে অ্যাড্রেস করেছি যেগুলো আমি ধরে নিয়েছি যে আপনারা আরো অনেক জিনিস নিজেরা পারেন, সিম্পল টিম্পল আরো অনেক কিছুই পারেন। নিজেদের আপনাদের অনেক স্কিল আছে। তারপরে আমি এখানে কিছু জিনিস মেনশন করেছি যেটা আপনারা একটু রিভিজিট করতে পারেন। খুবই ক্ষুদ্র একটা প্রয়াস। যে সেন্টেন্স স্ট্রাকচার গুলোর কথা আমি এখানে মেনশন করেছি সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল, জিরান্ড, প্যাসিভ, পারফেক্ট টেন্স, অ্যাডভার্বিয়াল কনজাংশন, ডাবল কমা অর হাইফেনেটেড সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রম সেন্টেন্স স্ট্রাকচার। এবং এখানে আমি বলেছি যে এই যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো যেগুলো আমরা এখানে লিখেছি সেই বাক্যের স্ট্রাকচারে যে রেঞ্জটা আমাদের লাগবে সেটা তো থাকতেই হবে। পাশাপাশি কিন্তু আমাদের বাক্যগুলোকে এরর ফ্রি লেখার চেষ্টা করতে হবে। কারণ if my sentence is not correct, the sentence that I'm writing is incorrect, then I cannot demand a higher score. Okay? তাহলে সিম্পল সেন্টেন্স, অনেকে আমরা মনে করি সিম্পল সেন্টেন্সটাকে আমরা একটু ছোট করে দেখি, আমরা একটু ছ্যাঁচা করে আরে সিম্পল সেন্টেন্স লিখবো না, সিম্পল সেন্টেন্স লেখা ভালো না। বাট সিম্পল সেন্টেন্সেস আর ভেরি ইফেক্টিভ ইন ডেলিভারিং এ মেসেজ। আমি একটা কথা বলি যে যারা হাই ব্যান্ড স্কোর চান তারা চেষ্টা করবেন একটা প্যাসেজের প্রথম বাক্যটা সিম্পল সেন্টেন্স লেখা, অথবা মেইন আইডিয়াটাকে খুব সিম্পল ওয়েতে লেখার চেষ্টা করবেন। মূল আইডিয়াটা যেটাকে আপনি সাপোর্ট দিবেন, এক্সপ্লেনেশন দিবেন, পরে এক্সাম্পল দিয়ে এটাকে ব্যাখ্যা করবেন, এই মেইন আইডিয়াটাকে ইউ শুড ট্রাই টু রাইট ইন এ ভেরি সিম্পল, কনসাইজ, প্রিসাইজ সেন্টেন্স। একটা সহজ এবং ছোট বাক্যের মধ্যে যদি আপনি আপনার আইডিয়াকে লিখতে পারেন, দ্যাট উইল হ্যাভ আ গ্রেটার পাঞ্চ। মেসেজটা ক্লিয়ার হবে রিডারের কাছে। ওকে? সিম্পল সেন্টেন্সকে ছোট করা যাবে না। কমপ্লেক্স সেন্টেন্স তো there are
হান্ড্রেডস অফ কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার্স। আমরা আজকে ক্লাসে অল্প কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার দেখব। ইন কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার উই হ্যাভ fanboys, which is the acronym for, and, nor, but, or, yet, and so. Then conditional sentence, we have first conditional, second conditional, third conditional, zero conditional, যেগুলো আমরা if দিয়ে লিখি, if যুক্ত বাক্য। gerund sentence structure, যেখানে আমরা ভার্বের সাথে ing যোগ করে বাক্যটাকে শুরু করি। প্যাসিভ তো প্যাসিভ, প্যাসিভের মধ্যে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, সিম্পল টেন্সের সাথে কন্টিনিউয়াস, এবং কোনো কোনো ক্ষেত্রে পারফেক্ট টেন্সেরও প্যাসিভ করা শিখতে হবে। নর্মাল পারফেক্ট টেন্স লেখা, নর্মালি যেখানে পারফেক্ট টেন্স লেখা দরকার, অনেক জায়গায় আমরা যেটা করি পারফেক্ট টেন্স না লিখে পাস্ট টেন্স লিখি, পাস্ট সিম্পল দিয়ে আমরা পারফেক্ট টেন্সটাকে রিপ্লেস করে ফেলি। বাট ওই কথাটা হয়তো পারফেক্ট টেন্সে লিখলে অনেক বেটার হতো, কিন্তু আমরা যেটা এটাকে আমাদের জন্য কাজটাকে সহজ করার জন্য আমরা পাস্ট সিম্পল লিখি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার কথা আমি এখানে বেশি ফোকাস দিব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা লেখার চেষ্টা করতে হবে যেখানে প্রয়োজন। অ্যাডভার্বিয়াল কনজাংশন, অনেকগুলো অ্যাডভার্বিয়াল কনজাংশন আছে যেগুলো মূলত আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করি, বাট কিছু আছে যেগুলো আমরা সেন্টেন্সের মাঝেও ব্যবহার করতে পারি। এরকম দুই একটা আমি দেখাবো আজকের ক্লাসে। ডাবল কমা আর হাইফেনেটেড সেন্টেন্স স্ট্রাকচার, যেটা আমি আমার স্যাম্পল আনসার যেগুলো আপনাদেরকে আমি ক্লাসে লিখে দিচ্ছি বা দিয়েছি, সেখানে আমি ইউজ করি প্রায়। ফ্রম ডট ডট টু ডট ডট টু, এই সেন্টেন্স স্ট্রাকচারটাও আমি প্রায় আমার লেখায় ব্যবহার করেছি এবং করব। এই কারণে এটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিব। তাহলে আসলে একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ দেখি। লেট আস লুক এট এ সিম্পল সেন্টেন্স। অনেক খেলোয়াড়রা এখন রাজনীতিতে যোগ দিচ্ছে। এটা সিম্পল সেন্টেন্স কি হবে? এটাকে সিম্পল ভাবে আপনি ট্রান্সলেশন করেন। সবাইকে কমেন্টে লেখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাইট ইট ইন দ্য কমেন্টস। অনেক খেলোয়াড়রা এখন রাজনীতিতে যোগ দিচ্ছে। খেলোয়াড় বানান ঠিক আছে কিনা আই হ্যাভ নো আইডিয়া। বয়শূন্য র না ডয়শূন্য র ভুলে গেছি। ভুল হলে এটা আপনারা ঠিক করে নিন। অনেক খেলোয়াড়রা এখন রাজনীতিতে যোগ দিচ্ছে। এইটার ট্রান্সলেশন করেন। ট্রান্সলেট ইট ইন ইংলিশ। সিম্পল একটা বাক্য লেখেন, একদম যতটা সহজে লেখা যায়। কমপ্লেক্সে যাবেন না, কোন রকম কম্পাউন্ড সেন্টেন্স লিখবেন না, কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন না, সিম্পল সেন্টেন্সে লিখবেন। অলরাইট? আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ি, আপনারা একটু কমেন্ট করেন। অনেক খেলোয়াড়রাই এখন রাজনীতিতে যোগ দিচ্ছে। ভালোভাবে দেখেন, বড় করে দিচ্ছি। অনেক খেলোয়াড়রা এখন রাজনীতিতে যোগ দিচ্ছে। কি হবে এটার? কমেন্ট করেন। অলরাইট, আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ি। Many players are joining in politics. Many sportsmen are included in politics. Nowadays, many players are interested in politics. Many players are joining in politics nowadays. Alright. বাকিরাও লেখেন। সবাই লিখতে হবে। Right? Many players joining in politics nowadays. অনেক খেলোয়াড়রা এখন রাজনীতিতে যোগ দিচ্ছে। আপনারা আবার ভাইবেন না যে আমি এখানে মাশরাফি বা সাকিব আল হাসানের কথা বলতেছি। Right? Many players are joining the politics. Alright. লেখেন, সবাই কমেন্টে লেখেন। চিন্তা করেন সিম্পল সেন্টেন্স কিভাবে লিখবেন। Keep it simple. তাহলে এই যে many players are joining, তাই না? Many players are joining in politics, the politics, with politics. বিভিন্ন ধরনের প্রিপোজিশন আপনারা ব্যবহার করেছেন। Many players are joining the politics, right? Many players are involved in politics recently, right?
ওকে। সো সেন্টেন্স একটা খুব সহজ একটা বাক্য, তাই না? নাও মেনি প্লেয়ার্স আর জয়েনিং ইন পলিটিক্স। যেহেতু এখন আছে, তাই না? এখন। মানে এখন বলতে এখানে বোঝানো হচ্ছে ইদানিং আরকি। তাই না? বর্তমান সময়ে ইদানিং। অনেক খেলোয়াড়রা রাজনীতিতে যোগ দিচ্ছে। মেনি প্লেয়ার্স আর অ্যাটেন্ডিং ইন পলিটিক্স। মেনি প্লেয়ার্স আর জয়েনিং ইন পলিটিক্স। রাইট? তাহলে এই যে আপনারা কমেন্টে যে বাক্যগুলো লিখেছেন, আপনাদের এই যে সিম্পল বাক্যটা যে লিখেছেন, এখানে কিন্তু অনেকের বাক্যগুলো ভুল হয়েছে। অনেকের এই বাক্যগুলো প্রিপোজিশনে ভুল হয়েছে। অনেকের পাংচুয়েশনে ভুল হয়েছে। ওকে? অনেকের শব্দ চয়নে ভুল হয়েছে। তাহলে সেন্টেন্স যত সহজই হোক, সেটাকে অ্যাকুরেটলি লেখার চেষ্টা করতে হবে। দেখেন আমি একটা সিম্পল সেন্টেন্স লিখেছি এখানে। Many sports stars are becoming politicians nowadays. Many sports stars are becoming politicians nowadays. অনেক স্পোর্টস স্টাররা পলিটিশিয়ান হচ্ছে। তাহলে রাজনীতিতে যোগ দিচ্ছে। তাহলে রাজনীতিতে যোগ দেওয়ার ইংরেজিটা জয়েনিং, অ্যাটেন্ডিং, হ্যাঁ? এগুলো কিন্তু আসলে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। ইনভলভড ইন, তাহলে আসলে কথাটা কিভাবে লিখলে ভালো হইতো? যে তারা পলিটিশিয়ান হচ্ছে, পলিটিশিয়ান। রাজনীতিতে যোগ দিচ্ছে মানে হলো কি? তারা পলিটিশিয়ান হচ্ছে। তাহলে এখানে যে কাজটা আপনারা করেছেন আর আমি যে কাজটা করেছি, ডিফারেন্সটা কি? আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন। লিটারাল ট্রান্সলেশন। আক্ষরিক অনুবাদ। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে ভাবানুবাদ। আমি যেটা করছি সেটা কি? ভাবানুবাদ। ভাবানুবাদ মানে কনটেক্সচুয়াল ট্রান্সলেশন। আর আপনারা যেটা করেছেন লিটারাল ট্রান্সলেশন। আক্ষরিক অনুবাদ করেছেন। আপনি যখন ভালো সেন্টেন্স স্ট্রাকচার লিখতেছেন, আপনার ফোকাস থাকবে সবসময় ভাবানুবাদ। অর্থটাকে ঠিক রেখে আপনি বাক্যটা লিখবেন। ওয়ার্ড বাই ওয়ার্ড। আমরা যখন একটা বাংলাটা চিন্তা করছি, অনেক সময় আমরা যখন বাংলাটা চিন্তা করছি, আমাদের বাংলা বাক্যটাই এত কঠিন হয়ে যায় যে ইংরেজিটা আরো বেশি টাফ লাগে আমাদের কাছে। ওটা ট্রান্সলেশন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আপনারা যখন লিখবেন IELTS এ, আপনারা সাহিত্যিক হওয়া যাবে না। নিজেরা আপনারা যদি বাংলা সাহিত্য চিন্তা করে ফেলেন, কল্পনায় যদি আপনারা একেকজন রবীন্দ্রনাথ, প্রমোদ চৌধুরীকে ছাড়িয়ে যান, তাহলে তো সেটার ইংরেজি আপনার দ্বারা করা কঠিন হয়ে যাবে। নির্ভুলভাবে করাটা টাফ হয়ে যাবে। আপনি বাংলাটা চিন্তা করবেন একদম সিম্পল একটা বাংলা চিন্তা করবেন। যখন বাংলাটা সহজ চিন্তা করবেন, তখন ইংরেজিটা আপনি সহজে ট্রান্সলেশন করতে পারবেন এবং আপনার ইংরেজিটা নির্ভুল হবে। বাংলাটা যদি কঠিন হয়, তাহলে ইংরেজিটাও কঠিন হবে। অনেক সময় আমি স্টুডেন্টরা যখন একটা বাক্য লেখে, ইংরেজি বাক্য ভুল লেখে, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে, "আপনি এটার বাংলা কি লিখতে চেয়েছিলেন?" তখন আমি দেখি যে তারা বাংলাটাই বলতে পারতেছে না। মানে বাংলাটা যে কি লিখতে চাইছিল, এটাতেই কনফিউশন। বাংলাটাই অগোছালো। তাহলে বাংলাটা যদি অগোছালো হয়, ইংরেজিটা তো কোনোভাবেই আসবে না। এ কারণে আমরা চিন্তা করার সময় বাংলাটা খুব সহজভাবে চিন্তা করব। ওকে? We'll think about the Bengali sentence in a very simple term. দেখেন, এই সেম সেন্টেন্সটাকে যদি আমি কমপ্লেক্স করতাম, in recent times, comma, after achieving fame in sports, comma, individuals are stepping into the world of politics. In recent times, বর্তমান সময়ে। In recent times, ওই যে এখন, এখনের যে কথাটা, এটা হচ্ছে in recent times. After achieving fame in sports, খেলার মধ্যে ফেম অর্জন করার পরে, এই যে আফটার দিয়ে কমা দিয়ে এটাকে কমপ্লেক্স করেছি। ইন্ডিভিজুয়ালস, এই ইন্ডিভিজুয়াল কারা? এই যে যারা খেলোয়াড়। খেলোয়াড়ের ইংরেজি যে আমাকে প্লেয়ারই লিখতে হবে তা কিন্তু না। আমি বলেছি যে যারা খেলাতে কি হয়েছে, বিখ্যাত হয়েছে। তো যারা খেলায় ফেম পেয়েছে তারা তো কি অবশ্যই খেলোয়াড় হবে।
স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড অফ পলিটিক্স, তারা রাজনীতির জগতে পা দিচ্ছে। স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড অফ পলিটিক্স। তাহলে এই যে বাক্যটা, এটা কি শুধুই কমপ্লেক্স? খেয়াল করেন, এই বাক্যটা কি আসলে শুধুই কমপ্লেক্স? ইজ ইট অনলি কমপ্লেক্স? না, শুধু কমপ্লেক্স হলে বাক্যটা এত সুন্দর হতো না। শুধু কমপ্লেক্স একটা বাক্য লিখলে বাক্যটা এত বেশি স্কোর পেত না। এই বাক্যটা শুধু কমপ্লেক্স না, এই বাক্যটা একটা ভাবানুবাদ। এই বাক্যটাতে প্রপার প্রেসাইজ ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে, যেটার কারণে আপনি ইমাজিন করতে পারতেছেন। দিস টাইপ অফ ভোকাবুলারি উই কল দেম পাওয়ার ওয়ার্ডস, দ্য ওয়ার্ডস দ্যাট হেল্প ইউ ভিজুয়ালাইজ সামথিং। স্টেপিং ইনটু, পা দেওয়া। পা দেওয়া কথাটাকে কল্পনা করা যায়, তাই না? আমি একটা জায়গায় পা দিচ্ছি, তার মানে প্রবেশ করতেছি, এটাকে আপনি কল্পনা করতে পারেন। কিন্তু জয়েন করা শব্দটাকে কি কল্পনা করা যায়? আমি জয়েন করতেছি, জয়েন বলতে কি কোনো কিছু আছে? কোনো মুভমেন্ট আছে? জয়েন বললে কি কোনো মুভমেন্ট বুঝায়? কিন্তু পা দিচ্ছি, এটা দিয়ে কিন্তু একটা মুভমেন্ট বুঝায়। মানে আপনি কল্পনা করতে পারতেছেন যে একজন একটা রুমে ঢুকতেছে বা কোনো একটা জায়গায় ঢুকতেছে। এই রুমটা খুব ঠান্ডা। দিস রুম ইজ ভেরি কোল্ড। কোল্ড কি দেখা যায়? কোল্ড তো দেখা যায় না, ভিজুয়ালাইজ করা যায় না। বাট আমি যদি বলি আই এম ফ্রিজিং, আই অ্যাম ফ্রিজিং, ফ্রিজ তো দেখা যায়। বরফ হয়ে যাচ্ছে, আমি বরফ হয়ে যাচ্ছি। আই এম ফ্রিজিং মানে আমি বরফ হয়ে যাচ্ছি। বরফ তো দেখা যায়। তাহলে এটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে। প্রপার লেক্সিক্যাল, প্রেসাইজ লেক্সিক্যাল ওয়ার্ড, যেটা আপনাকে মিনিংটা বুঝতে, এক্স্যাক্টলি কি ঘটতেছে সেটা বুঝতে হেল্প করবে। ওই যে গ্লাস শ্যাটার্ড, চুরমার হয়ে গেছে, আপনি কল্পনা করতে পারতেছেন একটা গ্লাস গুঁড়া গুঁড়া হয়ে আছে, তাই না? সো কংক্রিট আইডিয়া, উই নিড কংক্রিট আইডিয়াস। স্ট্রং আইডিয়া যদি বলতাম, স্ট্রং আইডিয়া, স্ট্রং কি দেখা যায়? স্ট্রং বলতে কি কোনো কিছু আছে দুনিয়াতে যে এই জিনিসটাকে বলে স্ট্রং? বলে না, তাই না? এরকম কিছু নাই। বাট কংক্রিট তো সবাই দেখেছেন জীবনে, তাই না? কংক্রিট, সিমেন্ট, কংক্রিটের একটা মানে তৈরি করা কিছু তো দেখেছেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট কংক্রিট ইজ। আমি যদি বলি যে কংক্রিট আইডিয়া লাগবে, তার মানে আপনি বুঝতে পারতেছেন কংক্রিটের মতো শক্ত একটা আইডিয়া বা খুব দৃঢ় একটা আইডিয়া লাগবে। তো দ্যাট ইজ প্রেসাইজ ভোকাবুলারি। সো একটা সেন্টেন্স কিন্তু শুধু আফটার দিয়ে কমা দিছি বলে সেন্টেন্সটা সুন্দর হয়ে গেছে এরকম না। আফটার দিয়ে তো অনেক রকমের বাক্যই লেখা যাইত। এই বাক্যটার মধ্যে ওই যে টাস্ক, রেসপন্স, গ্রামার, লেক্সিক্যাল রিসোর্সেস, কোহেরেন্স এন্ড কোহেশন সবকিছুর প্রপার একটা মিশেল হলে গিয়ে তারপর এটা সুন্দর হয়। তাহলে এই যে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা এখানে লিখলাম যে ইন রিসেন্ট টাইমস আফটার অ্যাচিভিং ফেম ইন স্পোর্টস, ইন্ডিভিজুয়ালস আর স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড অফ পলিটিক্স। কমপ্লেক্স বাক্য। কম্পাউন্ড করেন। আচ্ছা, কমপ্লেক্সের আরো কয়টা উদাহরণ দেই। যেমন এখানে কমপ্লেক্সের একটা উদাহরণ দিয়েছি আমি, সো দ্যাট। সো দ্যাট শব্দটা, সো দ্যাট মানে কি? হোয়াট ডাজ ইট মিন সো দ্যাট? লেখেন তো কমেন্টে, সো দ্যাট শব্দটার মানে কি? সো দ্যাট, হোয়াট ডাজ ইট মিন? এখানেও লিখেছি সো দ্যাট। সো দ্যাট শব্দটার মানে কি? একটু কমেন্টে লেখেন তো দেখি, আপনাদের কমেন্টে একটু পড়ে আসি। যাতে নাকি যেন? যাতে বা যেন, তাই না? সো দ্যাট, যাতে বা যেন, এই জন্য, এই কারণে, রাইট, ভেরি গুড। তাহলে এই বাক্যটা দেখেন কি লিখেছে যে ইন সাম কেসেস সেলিব্রিটিজ আর ইনভাইটেড টু ইন্টারন্যাশনাল ইভেন্টস। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে সেলিব্রিটিদেরকে দাওয়াত দেওয়া হয়। সেলিব্রিটিজ আর ইনভাইটেড, কোন কোন ধরনের ভয়েসে লেখা? এটা প্যাসিভ। সেলিব্রিটিজ আর ইনভাইটেড, সেলিব্রিটিদেরকে ইনভাইট করা হয়। অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, টু ইন্টারন্যাশনাল ইভেন্টস, সো দ্যাট যেন, যাতে, পাবলিক ইন্টারেস্ট ক্যান বি অ্যাটেইনড। কি লেখা হয়েছে? আবারও প্যাসিভ ভয়েস লেখা হয়েছে। পাবলিক ইন্টারেস্ট ক্যান বি অ্যাটেইনড, অক্সিলারি ভার্ব বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সেলিব্রিটিজ আর ইনভাইটেড, পাবলিক ইন্টারেস্টেড ক্যান বি অ্যাটেইনড।
মাঝখানে আমরা কি দিয়েছি? সো দ্যাট দিয়েছি। পাবলিক ইন্টারেস্ট ক্যান বি অ্যাটেইনড। পাবলিক ইন্টারেস্ট অ্যাটেইন করা যায়, ফুল স্টপ। এটা একটা বাক্য হতে পারত। ইন সাম কেসেস সেলিব্রিটিজ আর ইনভাইটেড টু ইন্টারন্যাশনাল ইভেন্টস। ফুল স্টপ দিলে এটাও একটা কি হতে পারত? একটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য হতে পারত, স্বাধীন একটা বাক্য হতে পারত। বা সো দ্যাট দিয়ে এই দুটা বাক্যকে আমরা কানেক্ট করেছি, জোড়া লাগিয়েছি। এই কারণে বাক্যটা কমপ্লেক্স হয়ে গেছে। আরেকটা দেখেন, এখানেও সো দ্যাট দিয়ে লিখেছি। কি লিখেছি? ইন মেনি কান্ট্রিজ ইয়াং গ্র্যাজুয়েটস, পৃথিবীর বিভিন্ন দেশে ইয়াং গ্র্যাজুয়েটস আর এনকারেজড প্যাসিভ, আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, টু টেক আ ব্রেক ফ্রম স্টাডিজ ফর এ ইয়ার। ইন মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে ইয়াং গ্র্যাজুয়েটস আর এনকারেজড, ইয়াং গ্র্যাজুয়েটদেরকে এনকারেজ করা হয়, প্যাসিভ ভয়েস। টু টেক এ ব্রেক ফ্রম স্টাডিজ ফর এ ইয়ার, 1 বছর পড়াশোনা থেকে ব্রেক নেওয়ার জন্য। সো দ্যাট, যেন, যাতে, they can travel the world and get new experiences. They can travel the world and get new experiences. Active sentence. তাহলে they can travel the world and get new experiences, এটা একটা বাক্য হতে পারতো। In many countries young graduates are encouraged to take a break from studies for a year, full stop দিলে এটা একটা বাক্য হতে পারতো। এই দুটো বাক্যই আলাদা হতে পারতো, বাট আমরা so that এটাকে কানেক্ট করলাম। তাহলে not only this sentence is complex, we have made it a complex sentence structure by using so that, but also it is a passive sentence. We have used passive voice. তার মানে এই না যে মানে একটা বাক্যের মধ্যে আমি একটা সেন্টেন্স স্ট্রাকচারই ব্যবহার করতে পারবো, ব্যাপারটা এরকম না। If your sentence structures are parallelly correct, if you maintain parallelism, then you can use multiple sentence structure in one sentence. একটা সেন্টেন্সে you can use multiple sentence structures. আমি আইএলস পরীক্ষা তো অনেকবার দিয়েছি। আইএলস পরীক্ষার এসেতে বডি প্যারাতে 2টা বাক্য লিখেছি, এরকম আছে। I wrote only 2 sentences. সেন্টেন্স মানে কি? ফুল স্টপ। এক ফুল স্টপ থেকে আরেক ফুল স্টপ। 2টা বাক্য লিখেছি, একটা বডি প্যারায় শেষ। কেন? একটা সেন্টেন্সই 3 থেকে 4 লাইন লম্বা। দ্যাটস ওয়াই। 2টা সেন্টেন্স লিখছি, প্যারাগ্রাফ ডান। মানে 100 ওয়ার্ড লিখে ফেলছি 2টা সেন্টেন্স। বাট আসলে কি শুধুমাত্র লম্বা সেন্টেন্স লিখলেই ভালো হচ্ছে? ব্যাপারটা কি এইরকম যে আমি 2টা বড় বড় সেন্টেন্স লিখেছি দেখে আমি ব্যান্ড 8 পেয়েছি বা 8.5 পেয়েছি? না। অন্য আরেকটা আইএলটিএস পরীক্ষাতে আমি আবার কি লিখেছি? প্রথম সেন্টেন্সটাকে একদম সিম্পল লিখেছি। খুব ছোট, ছোট সেন্টেন্স দিয়েও আমি প্যারাগ্রাফ লিখেছি। সেখানেও আমি ভালো স্কোর পেয়েছি। মানে আমি যেহেতু অনেকবার আইএলটিএস পরীক্ষা দিয়েছি, আমার সুবিধা হচ্ছে আমি একেকবার একেক রকম জিনিস ট্রাই করতে পেরেছি। যে দেখি এটা লিখলে কি লিখতে, রাইট? আমি যেটা দেখেছি যে যদি আপনার ফান্ডামেন্টালস যে হারমোনি থাকে, লেখার ভেতরে যে হারমোনি, যে সিনক্রোনাইজেশন, যে রিদম, এটা যদি ঠিক থাকে, আপনি যেভাবেই লেখেন না কেন আপনার স্কোর ভালো আসবে। Doesn't really matter. ওকে? তবে এখানে আমরা যেটা করে ফেলি, অনেক সময় আমরা অদূরদর্শী হয়ে যাই। আমরা শুধুমাত্র চিন্তা করি যে সেন্টেন্সটা লম্বা করতে হবে। এতটুকুই মাথায় ঘুরতেছে। এটাতে যে কনটেক্সট ঠিক থাকতে হবে, এটাতে যে ভোকাবুলারি ঠিক থাকতে হবে, এটাতে যে টাস্ক ও রেসপন্সটাও ঠিক রাখতে হবে, ওগুলো আর মাথায় থাকে না। শুধু সেন্টেন্স ভাই লম্বা করো যেভাবে পারো। তখন দেখা যাচ্ছে যে সেন্টেন্সটা ভুলে ভরা, সেন্টেন্সটা রিডান্ডেন্সি তে ভরা। একই কথা ঘুরায় পেঁচায় বারবার বলতেছি সেন্টেন্সটা লম্বা করার জন্য। এই লম্বা সেন্টেন্স কিন্তু কোনো কাজের না। ঠিক আছে? সবগুলো মিলিয়ে যদি আমার সেন্টেন্সটা লম্বা হয় তাহলে ঠিক আছে। এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার দেখলাম, সো দ্যাট, এবং একই সাথে আমরা প্যাসিভ ভয়েসের ব্যবহারটা দেখলাম। কমপ্লেক্সের আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমি লিখেছি, দেখেন। নট অনলি বাট অলসো। Many people say that not only people should have access to free public libraries, but also copyright free learning resources. অনেকেই বলে যে শুধুমাত্র আমাদের ফ্রি পাবলিক লাইব্রেরি নয়, বরং কপিরাইট ফ্রি লার্নিং রিসোর্সেসও লাগবে। নট অনলি বাট অলসো। শুধুমাত্র এইটাই না, বরং এটাও লাগবে। 2টো জিনিস লাগবে। আবার এখানে কি লিখেছি? নাইদার নর। এটাও কিন্তু আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। নাইদার নর। Private companies neither compensate their employees for their overtime nor offer workers any recognition for their dedication. প্রাইভেট কোম্পানিতে মানুষজন যে 6টার জায়গায় 8টা পর্যন্ত অফিস করে, 9টা পর্যন্ত অফিস করে, তাদেরকে কোনো কম্পেনসেশন দেওয়া হয় না। ওভারটাইমের জন্য কোনো টাকা পয়সা দেওয়া হয় না।
নর অফার ওয়ার্কার্স এনি রিকগনিশন ফর দ্য ডেডিকেশন, এবং এই ডেডিকেশনের জন্য তাদেরকে কোনো ধরনের রিকগনিশন, প্রমোশন বা এমপ্লয়ি অফ দ্য মান্থ বা এরকম কোনো একটা অ্যাওয়ার্ড বা কোনো ধরনের একটা বেনিফিট কিছুই দেওয়া হয় না। নাইদার নরের ব্যবহার, নট অনলি বাট অলসো এর ব্যবহার। এটাও লাগবে, ওটাও লাগবে। এখন আপনি কি করবেন? হাউ ডু ইউ রাইট ইট? আপনি এই সেন্টেন্সটার মতো করে আরো ৫ টা সেন্টেন্স লিখবেন। You write 5 more sentences just like this one. Many people say that not only এই যে people should have access to free library, এই কথাটাই তো আমার চেঞ্জ করতে হবে। এই যে কথাটা যে people should have access to free public library, এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা এখানে অন্য কিছু লিখব। আমাদের যেটা দরকার সেটা লিখব। Many people say that not only we should invest in space exploration but also এই কপিরাইট লার্নিং এটাও বাদ দিয়ে এটাকে অন্য কিছু লিখতে হবে। But also raise awareness among the citizens. Many people say that not only আমাদের স্পেস এক্সপ্লোরেশন এ ফান্ডিং দিতে হবে বাট অলসো সবাইকে এই ব্যাপারে জানাতে হবে। তাহলে এই যে কনটেক্সট চেঞ্জ হলো, প্রসঙ্গ চেঞ্জ হলো। একই রকম ভাবে আপনি আরো ৩ টা ৪ টা ৫ টা সেন্টেন্স লিখবেন এই সেম সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করে। আমরা এখানে যে সেন্টেন্স স্ট্রাকচার গুলোর কথা বলছি, সিম্পল কমপ্লেক্সের কয়েকটা, কম্পাউন্ডের মধ্যে ফ্যান বয়েজ আছে যে কয়টা লেখা যায়। জিরান্ড, প্যাসিভ, অ্যাডভার্বিয়াল কনজাংশন গুলো, তারপরে হচ্ছে আ ফ্রম, ডাবল কমা সেন্টেন্স স্ট্রাকচার, মানে যেগুলো আমি এখানে আজকে ডিসকাস করতেছি। আপনার এর থেকে বেশি রেঞ্জের দরকার নাই। এর থেকে বেশি রেঞ্জ প্রয়োজন নাই। এই রেঞ্জ দিয়ে আপনি ব্যান্ড 9 ও পেতে পারেন। যদি আপনি প্রপারলি এক্সিকিউট করেন। তার মানে এই না যে মানে আপনাকে গ্রামারে জাহাজ হইতে হবে না। ইউ ডোন্ট নিড টু লার্ন আ লট অফ গ্রামার। আপনি এই ৭-৮ টা সেন্টেন্স স্ট্রাকচার ভালোভাবে শিখেন। দ্যাটস ইট। তাহলে নাইদার নর এর ব্যবহার শিখতে হবে। নাইদার নর এর মতো এই সেন্টেন্সটাকে স্যাম্পল ধরে আমাকে আরো ১০ টা সেন্টেন্স লিখতে হবে। ২ পাশে প্যাসিভ সেন্টেন্স দিয়ে মাঝখানে সো দ্যাট দিয়ে আমাকে আরো ১০ টা সেন্টেন্স লিখতে হবে। আফটার দিয়ে আইএনজি দিয়ে ভার্বের আইএনজি, আফটার এর পরে ভার্বের আইএনজি দিয়ে আমাকে আরো ১০ টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে গিয়ে আমরা ওই যে ফ্লেক্সিবল ভাবে যেকোনো জায়গাতে এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো ব্যবহার করতে পারবো। We can use many types of sentence structures in IELTS writing, but they must be written in correct grammar. But কি ধরনের সেন্টেন্স এটা? What type of sentence is this one? Compound. ফ্যান বয়েজ মনে আছে? ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজ এর মধ্যে বাট মানে বি ফর বাট, এফ এ ফর এতে, অ্যান্ড, এন এ নর বিতে, বাট ওতে অর, ওয়াইতে ইয়েট, এসে সো। We can use many types of sentence structures in IELTS writing. আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার IELTS এর রাইটিং ইউজ করতে পারি। বাট কিন্তু they must be written in correct grammar. এগুলো অবশ্যই কারেক্ট গ্রামারে লিখতে হবে। এখানে দেখেন আমি বলেছি দে। এই দে দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? একটু কমেন্টে লেখেন তো দে দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? দে বলতে আমি কাকে বোঝাচ্ছি? কমেন্টে লেখেন দেখি। Mention it in the comment. What do I mean by saying they? They must be written in correct grammar. What does it mean? এই বাক্যের মধ্যে দে কাকে বোঝানো হচ্ছে? যেহেতু একটা প্রোনাউন, তাই না? দে কাকে বোঝাচ্ছে? আইএলস কে বোঝাচ্ছে? স্ট্রাকচার কে বোঝাচ্ছে? সেন্টেন্স কে বোঝাচ্ছে? স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? সেন্টেন্স, আইএলস, স্ট্রাকচার, রিটেন। খেয়াল করেন। দে কি সিঙ্গুলার না প্লুরাল? দে কি সিঙ্গুলার না প্লুরাল? লেখেন তো কমেন্টে দে কি সিঙ্গুলার না প্লুরাল? দে দিয়ে আমরা কি একটা বুঝাই না অনেকগুলা বুঝাই? দে দিয়ে আমরা প্লুরাল বুঝাই, তাই না? দে ইজ প্লুরাল। তাহলে প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে যাকে বোঝাচ্ছে সেও প্লুরাল হতে হবে। ঠিক কিনা? যদি দে প্লুরাল হয় তাহলে দে যাকে বোঝাচ্ছে সেটাও প্লুরাল হতে হবে। আইএলস কি প্লুরাল? তাই না? সেন্টেন্স কি প্লুরাল? তাহলে প্লুরালটা কি?
টাইপস অফ স্ট্রাকচারস, ওই যে স্ট্রাকচারস বা সেন্টেন্স স্ট্রাকচারস পুরোটা। এই যে টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার, এই সেন্টেন্সের স্ট্রাকচার গুলোকে বোঝানো হচ্ছে। আমরা কিন্তু আমাদের মাথায় কিছু ঢুকে আছে, দে মানে একটা মানুষ বা দে হয়তো এরকম কিছু, বাট দে দিয়ে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারও বুঝাতে পারে। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো অবশ্যই কারেক্ট গ্রামারে লিখতে হবে। মাস্ট বি রিটেন ইন কারেক্ট গ্রামার, বি রিটেন প্যাসিভ ভয়েস, বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইউজিং আ ওয়াইড অ্যারে অফ, ইউজিং আ ওয়াইড অ্যারে অফ sentence structures will help, comma, provided they are written accurately, provided, conditional, provided মানে কি, condition, যদি, যদি সেগুলো কারেক্ট হয়, they are written in correct grammar, they are written, passive, are written, auxiliary verb, তারপর ভার্বের past participle, কমা দিয়ে আমরা একটা কন্ডিশনাল সেন্টেন্স করেছি, এখানে কন্ডিশন দিয়েছি। প্রোভাইডেড হলো ইফ এর মতো, প্রোভাইডেড কথাটা ইফ, provided, clear, if equals to provided, conditional, adverbial conjunction, এখানে তিনটা উদাহরণ দিয়েছি adverbial conjunction, does, rather, instead, does দিয়ে কিভাবে লিখেছি দেখেন, সেমিকোলনের ব্যবহার করেছি, এখানে সেমিকোলনের ব্যবহার আছে does এর আগে, দেখেন সেমিকোলন, পাংচুয়েশন, we have practiced regularly, আমরা রেগুলার প্র্যাকটিস করেছি, আমরা নিয়মিত প্র্যাকটিস করেছি, সেমিকোলন, we have practiced regularly, ফুল স্টপ দিলে কিন্তু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যায়, একটা কমপ্লিট বাক্য হয়ে যায়, এই কারণে এখানে সেমিকোলন দেওয়া হয়েছে। শুধু কমা দিলে এখানে কিন্তু কাজ হবে না। ডাজ, উই মে সাকসিড, উই মে সাকসিডও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এই দুটাকে জয়েন করেছি কি দিয়ে, সেমিকোলন এবং ডাজ দিয়ে। ডাজ মানে কি, এই কারণে, এই জন্য। উই শুড নট লুক ফর আ শর্টকাট, উই শুড নট লুক ফর আ শর্টকাট, আমরা আমাদের শর্টকাট খোঁজা উচিত না। লুক ফর মানে খোঁজা, সার্চ করা। রাদার অথবা ইনস্টেড যেটা লেখেন, ওয়ার্ক স্মার্টলি টু গেট সাকসেস, আমাদের কোনো শর্টকাট খোঁজা উচিত না, বরং এই যে রাদার বা ইনস্টেড মানে কি, বরং, ওয়ার্ক স্মার্টলি টু গেট সাকসেস। তাহলে রাদার, ইনস্টেড অথবা ডাজ অ্যাডভার্বিয়াল কনজাংশন আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই যে বাক্য দুটো লিখেছি, এইরকম আরো 10টা বাক্য লিখতে হবে। উই হ্যাভ প্র্যাকটিস রেগুলারলি জায়গায় অন্য কিছু লিখতে হবে, উই মে সাকসিডের জায়গায় অন্য কিছু লিখতে হবে, উই শুড নট লুক ফর এ শর্টকাটের জায়গায় অন্য কিছু লিখতে হবে, উই স্মার্টলি, ওয়ার্ক স্মার্টলি টু গেট সাকসেসের জায়গায় অন্য কিছু লিখতে হবে। উই শুড নট ব্যান ফেসবুক, ইনস্টেড, উই শুড নট ব্যান ফেসবুক, ইনস্টেড টিচ পিপল হাউ টু ইউজ ইট, আমরা ফেসবুক ব্যান করবো না, কিন্তু মানুষকে শেখাবো কিভাবে এটা চালাতে হয়। এইরকম আরো 10টা সেন্টেন্স লিখতে হবে, 10টা আলাদা আলাদা কনটেক্সটে। ইকোনমিক গ্রোথ, কমা, কয়টা কমা আছে খেয়াল করবেন, ডাবল কমা সেন্টেন্স স্ট্রাকচার বা ডাবল হাইফেন সেন্টেন্স স্ট্রাকচার, কমা এবং হাইফেন, ডট 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 কমা, ডট 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 কমা, ডট 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 হাইফেন, হাইফেন, ডট 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 হাইফেন। কোথায় আছে কমাটা দেখেন, ইকোনমিক গ্রোথ, কমা, দো বিং আ প্রাইমারি গোল অফ এভরি নেশন, কমা, ইজ নট দ্য অনলি মার্কার অফ প্রসপারিটি। মনে রাখবেন, ডাবল কমা সেন্টেন্স স্ট্রাকচার একটা ব্রেকেটের মতো কাজ করে। কার মতো কাজ করে? ব্রেকেটের মতো কাজ করে। এই যে দুটা কমার মাঝখানের যে অংশটুকু, এটা একটা ব্রেকেট, দুটা হাইফেনের মাঝখানে যে অংশটা, এটা একটা ব্রেকেটের মতো কাজ করে। তাহলে আপনারা এটা খেয়াল করেন যে এইটার ইকোনমিক গ্রোথ হচ্ছে সাবজেক্ট, এটার সাথে কিন্তু আমার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তার মানে আমি যদি এভাবে পড়ি, ইকোনমিক গ্রোথ ইজ নট দ্য অনলি মার্কার অফ প্রসপারিটি, এটা হচ্ছে সংক্ষিপ্ত বাক্যটা। ইকোনমিক গ্রোথ একটা দেশের প্রসপারিটির একমাত্র লক্ষণ নয়। এখন এই দুটার মাঝখানে আমি একটা কন্ডিশন, এই ব্রেকেটের মধ্যে আমরা কি দিচ্ছি, একটা অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করতেছি। দো বিং আ প্রাইমারি গোল অফ এভরি নেশন, যদিও এটা প্রত্যেকটা নেশনেরই, প্রত্যেকটা রাষ্ট্রের একটা
মূল লক্ষ্য কোনটা? এই যে ইকোনমিক গ্রোথটা। এই ইকোনমিক গ্রোথের ব্যাখ্যাটা দিয়েছি এখানে। ইকোনমিক গ্রোথ একটা দেশের প্রসপারিটির একমাত্র মার্কার, একমাত্র লক্ষণ নয়। যদিও এটা প্রত্যেকটা রাষ্ট্রেরই একটি মূল লক্ষ্য। তাহলে বাংলাটা কিভাবে বললাম? বাংলাটা এভাবে বলতে পারতাম, যদিও ইকোনমিক গ্রোথ প্রত্যেকটি রাষ্ট্রের একটি মূল লক্ষ্য, কমা এটি একমাত্র এটাই উন্নতির একমাত্র লক্ষণ নয়। জটিল বাক্য। কি লিখেছি? ইকোনমিক গ্রোথ দো বিইং হওয়া সত্ত্বেও, দো বিইং আ প্রাইমারি গোল অফ এভরি নেশন, প্রত্যেকটা রাষ্ট্রের, অফ মানে এর, প্রত্যেকটা রাষ্ট্রের প্রাইমারি গোল হওয়া সত্ত্বেও ইজ নট দ্য অনলি মার্কার অফ প্রসপারিটি, প্রসপারিটির একমাত্র মার্কার নয়। ইকোনমিক গ্রোথ হাইফেন, এই কমার জায়গায় যদি আমি হাইফেন দিতাম সেম ঘটনা ঘটতো, জাস্ট আমরা এখানে কমার জায়গায় হাইফেন বসাইতাম। ইকোনমিক গ্রোথ হাইফেন দো বিইং এ প্রাইমারি গোল অফ এভরি নেশন হাইফেন ইজ নট দ্য অনলি মার্কার অফ প্রসপারিটি। তাহলে এইরকম আরো 10টা সেন্টেন্স আপনাকে লিখতে হবে বিভিন্ন রকমের সাবজেক্ট, বিভিন্ন রকমের ভার, বিভিন্ন রকমের প্রসঙ্গে। ফ্লেক্সিবিলিটি অর্জন করতে হবে যে আমাকে যে কোনো টপিক দেন, আমি এই ডাবল কমা বা ডাবল হাইফেন সেন্টেন্স স্ট্রাকচার লিখতে পারি। তাহলে গিয়ে আমি ফ্লেক্সিবিলিটি ইউজ করতে পারবো। লাস্ট ওয়ান, from ... to ... from joining the right course, from joining the right course to purchasing necessary books to practicing regularly, comma IELTS preparation requires a number of steps. দেখেন একটা কমপ্লিট সেন্টেন্স। IELTS প্রিপারেশন নামার জন্য অনেকগুলো ধাপ আছে, ধাপ প্রয়োজন। IELTS প্রিপারেশনের বেশ কিছু নেসেসারি ধাপ আছে। সেই ধাপগুলো কি? রাইট কোর্সে জয়েন করা, নেসেসারি বইগুলো কেনা এবং রেগুলারলি প্র্যাকটিস করা। তার মানে উদাহরণস্বরূপ 3টা জিনিস আপনি বলতে চাচ্ছেন। ট্রাইং টু সে 3 থিংস অ্যাজ অ্যান এক্সাম্পল। স্টেপস, সেটাকে আপনি এভাবে বললেন, ফ্রম এ টু বি টু সি, ফ্রম ঢাকা টু কুমিল্লা টু চিটাগং। ভেঙে ভেঙে বললেন, ফ্রম জয়নিং দ্য রাইট কোর্স টু পারচেসিং দ্য নেসেসারি বুকস টু প্রডিউসিং প্র্যাকটিসিং রেগুলারলি। এখানে প্যারালালিজমটা খেয়াল করেন। জয়নিং, পারচেসিং, প্র্যাকটিসিং, প্রত্যেকটাতে কি আছে? আইএনজি দিয়ে লেখা হয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। এটাকে বলা হয় প্যারালালিজম। তার মানে একটা বাক্যের মধ্যে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কি থাকতে হবে? গ্রামারের একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে। ফাইনালি আপনাদের জন্য আমি একটা সেন্টেন্স লিখেছি এখানে, একটা অ্যাডভাইস। Despite the fact that each of these sentence structures demonstrates the proficiency in the language, none would suffice to ensure a high band score in isolation, because only when these structures are paired seamlessly with other markers that you may yield a band 8. ওই যে আপনাদেরকে বললাম না যে 2 বাক্যে প্যারাগ্রাফ শেষ করে ফেলছি, এরকম বাক্য। এই বাক্যটা কিভাবে লিখেছি দেখেন, কি লিখেছি? Despite the fact that, যদিও, each of these sentence structure, আজকে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখলাম, এই প্রত্যেকটা স্ট্রাকচার demonstrates your proficiency in the language, এই ইংরেজি ভাষাতে, এই ভাষাতে আপনার দক্ষতাকে ডেমনস্ট্রেট করে, প্রমাণ করে। None would suffice to ensure a high band score in isolation. একটা স্ট্রাকচারও আপনাকে হাই ব্যান্ড স্কোরের এনশিওরিটি দিবে না ইন আইসোলেশন, যদি সেটা আপনি শুধুমাত্র আলাদাভাবে ব্যবহার করেন। ইন আইসোলেশন, আর কিছু নাই, টাস্ক রেসপন্স নাই, ভোকাবুলারি ভালো না, কোহেরেন্স কোহেশন খারাপ, শুধু একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে। ইন আইসোলেশন it will not ensure a high band score, because only when these structures are paired seamlessly, যখন এই স্ট্রাকচারগুলোকে জোড়া লাগানো হয়, একসাথে করা হয়, with other markers
আদার মার্কার মানে কি? আদার টাস্ক রেসপন্স, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, ভোকাবুলারি এগুলোর সাথে যখন এগুলোকে পেয়ার করা হবে, একত্রিত করা হবে, that you may yield a band 8 তখন আপনি ব্যান্ড 8 স্কোর পাবেন। এই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনাদের স্লাইডটা বানানোর পরে এই বাক্যটা আমি কপি করে ChatGPT তে পেস্ট করেছিলাম। ChatGPT তে পেস্ট করেছি। ChatGPT আমাকে কি বলছে জানেন? মানে আমি সেন্টেন্সটা লিখে পেস্ট করছি দেখার জন্য। ChatGPT আরেকটা রেসপন্স মানে ওটাকে সে একটু ভিন্নভাবে লিখছে। তখন আমি তাকে প্রশ্ন করছি যে, "ইস মাই সেন্টেন্স ইনকারেক্ট? তুমি আরেকটা সেন্টেন্স কেন লিখলা? অল্টারনেটিভ কেন লিখলা? আমার সেন্টেন্সটা কি ভুল হইছে?" তখন সে কি রেসপন্স দিছে জানেন? সে লিখছে যে, "ইউর সেন্টেন্স ইস কারেক্ট বাট রাদার কমপ্লেক্স।" যে তোমার সেন্টেন্সটা কারেক্ট কিন্তু একটু বেশি কমপ্লেক্স। এইজন্য আমি একটু সোজা করে দিছি। সে একটু ইজি করে লিখে দিছে আমারটা। গত বছর পরীক্ষার আগে যখন আজ দিচ্ছি গত বছর ডিসেম্বরে, তখন আ প্র্যাকটিস করেছি। এখন আমার খাতা কে দেখবে বলেন? আপনাদের খাতা না হয় একজন দেখলো বা আপনারা মক টেস্ট দিলে আমি দেখে দিলাম। আমার খাতা আমি কাকে দেখাবো? তো আমার বড় বোন সে একটা আ একটা ইয়ে নিছে। একটা সফটওয়্যারে পেইড সফটওয়্যার নিছে সে, সাবস্ক্রিপশন নিছে। কি যেন নামটা ভুলে গেছি। ৫,০০০ না ৳৮,০০০ দিয়ে। তো ওইটাতে হচ্ছে ওই যে খাতা আপলোড করলে, লেখা আপলোড করলে সে চেক করে দেয়। একটা এআই সিস্টেমের মতোই। নামটা ভুলে গেছি। ৳৫,০০০ বা ৳৭,০০০ টা সে রেজিস্ট্রেশন করছে ওটা। কিনতে হইছে তাকে টাকা দিয়ে। তো সে আমাকে বলল যে, "আচ্ছা এটা তো আমার কেনাই আছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি লিখে আমাকে পাঠাও। আমি আপলোড করে দেখি। ঠিক আছে? কেমন হয়?" তো ওখানেও সেইম অবস্থা হইছে। আমার একটা স্যাম্পল আপলোড করার পরে রেসপন্স আসছে যে, "এই স্যাম্পল এত জটিল, এই বাক্যগুলো এত কঠিন, এই কঠিন বাক্য এনালাইসিস করার মতো আমাদের অ্যালগরিদম এখনো রেডি হয় নাই। মানে আমাদের এআইটা এখনো এত কঠিন বাক্য এনালাইসিস করতে পারবে না।" আমি বলতেছি না যে আমি একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চেয়ে ভালো লিখতেছি এরকম না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা তো খুব ছোট। মানে বেশি দিন হয় নাই আসছে। কয়েকদিন পরে আরো এগুলো অনেক ইমপ্রুভ করবে। বাট ওই সফটওয়্যারের সীমাবদ্ধতা ছিল। সে ওই লেখাটাকে আর এনালাইসিস করে দেয় নাই। সে বলছে যে এটা বেশি কমপ্লেক্স। এটা আমাদের যে ইয়ে আছে অ্যালগরিদম আছে সেখানে আমরা করতে পারব না। এরকম একটা রেসপন্স আসছে। আমি খুব হাসছি। তখন আমার বোনকে আমি বলতেছি যে, "কি কিনছো তুমি ৳৫,০০০-৭,০০০ দিয়ে? লেখাই এভালুয়েট করতে পারে না। আমার লেখা বুঝেই নাই।" তাহলে কি? বাট 99% অফ দ্যা স্টুডেন্টস এর জন্য দ্যাটস অ্যাকচুয়ালি গুড। সো আপনাদের সাথে এই স্টোরিটা শেয়ার করার উদ্দেশ্য, এই লেখাটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে to show you how complex a sentence can be. But you don't need to write it. আপনাকে এটা লিখতে হবে না। To get band 8, you don't need to write what I have written in this last sentence. আপনাকে সবকিছুর একটা ব্যালেন্স আনতে হবে। টাস্ক রেসপন্স বলেন, কোহেরেন্স কোহেশন বলেন, প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আনতে হবে। তাহলে গিয়ে আপনি ভালো একটা স্কোর পাবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আপনাদের রিকোয়েস্টে আজকে আমি এই ক্লাসটা তৈরি করেছি এবং একদম ক্লাস শুরুর আগ মুহূর্তে আমি স্লাইডটা বানিয়েছি। এই কারণে একটু ক্লাস স্টার্ট করতে আমার লেট হয়ে গেছে আজকে। আ আপনাদের পার্টিসিপেশন আপনাদেরকে যদি কাজে লেগে থাকে, তাহলে আমার কষ্ট সার্থক। আপনারা যেটা করবেন শুধু মানে দেখলে চলবে না। এটা প্র্যাকটিস করতে হবে। যেভাবে দেখিয়েছি ক্লাসে সেভাবে আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার এই যে পরিশ্রম, যে শ্রমটা আমি দিয়েছি, এটা কাজে লাগবে। আপনাদেরও কাজে লাগবে, আমারও ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। If you need anything, if you want any help, don't forget to talk to me. Don't hesitate to call me. শুভরাত্রি।